প্রতিফলনের জন্য যেমন আমরা দুটো সূত্র পড়েছিলাম, মনে আছে আশা করি, আর একই রকম ভাবে প্রতিসরণের জন্য কিন্তু আমাদের দুটো সূত্র পড়তে হবে। ইয়েস, সেই সূত্রগুলো কি কি সেটা তো আমি দেখবো। তার আগে একটা জিনিস দেখো, এটাকে কি বলবে? আপতিত রশ্মি। এটাকে কি বলবে? প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত না, প্রতিসরিত রশ্মি বা প্রতিসৃতই বলে এটাকে। হ্যাঁ, প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। প্রতিসরণের জন্য যে রশ্মি, যেটা এই মাধ্যম থেকে এই মাধ্যমে ঢুকে যাচ্ছে। দেখতেই পাচ্ছ 1 নম্বর মাধ্যম থেকে এসে আলোক রশ্মি কোথায় ঢুকছে? 2 নম্বর মাধ্যমে ঢুকে গেল। সেই অবিলম্বের দিকে আসুক, দূরে যাক, আমার জানা দরকার নেই, বাট কিছু তো একটা হবে ভাই। কোনগুলো তার সেম থাকবে না, ছোট বড় হয়ে যাবে, জানো এটা তোমরা। তো সবার প্রথমে দুটো সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা, এগুলো বইয়ে পেয়ে যাবে, বেকার আমি লিখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। শুনে নাও ভালো করে, মাথায় লোড করে নাও, দ্যাটস এনাফ। ওকে, তো সবার প্রথমে একটা জিনিস, যে এই যে তিনজন, এই যে ডট ডট যে লাইনটা বানিয়েছে, এটাকে আমরা কি বলি? অভিলম্ব বা নরমাল। তাহলে ওখানেও যেমন ছিল যে তিনজন একই তলে থাকবে, একই তলে থাকার কথা কি ছিল? প্রতিফলনে মনে পড়ছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব একই তলে থাকা মানে তিনজন একই রকম ভাবে থাকবে। হয় এরকম ভাবে, এ যদি এরকম ভাবে বেরিয়ে যায় তো একেও একই তলে চলে যেতে, মানে তিনজন একসাথে, হয় এভাবে থাকলে এভাবে, বেঁকে থাকলে মানে একসঙ্গে থাকবে। এরকমটা হবে না। এ বেঁকে গেল, এরকম হয়ে গেল, বা এরকম হয়ে গেল। এ ধরো এরকম থাকলো, ধরো আপতিত রশ্মি এদিকে, এদিকে এটা এদিক দিয়ে রয়ে গেল, এটা কিন্তু এক তলে থাকা বলে না ভাই। এরকম কিন্তু হবে না। যখন যা হবে তিনজন একসাথে থাকবে, এক তলে থাকবে। শুয়ে থাকলে এক তলে শুয়ে থাকবে, দাঁড়িয়ে থাকলে এক তলে দাঁড়িয়ে থাকবে, হেলে থাকলে এক তলে কিন্তু হেলে থাকবে। তিনজনকে তুমি একটা মানে একটা A4 পেজের উপরে রাখতে পারবে। দুটো থাকলে A4 পেজের উপরে, একটা দাঁড়িয়ে আছে, সরে গেল ওখান থেকে, ভেতরের দিকে ঢুকে গেল বা বাইরে উঠে গেছে, এরকম হবে না। এটাকে বলে এক তলে থাকা, ঠিক আছে? ওটা প্রথম সূত্র। দ্বিতীয় যে সূত্রটা আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই এটাকে তোমরা জানো কি বলে? এটাকে বলে স্নেলের সূত্র। স্নেলস ল, শামুকের সূত্র। স্নেলের সূত্র, শামুকের সূত্র না, স্নেল বলে একজন সায়েন্টিস্টের সূত্র এটা, স্নেলের সূত্র। তো স্নেল দাদু ছিলেন, উনি অনেক কিছু করে, মানে উপপাদ্য এঁকে ডেকে প্রচুর কিছু করে ফাইনালি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। উনি দেখলেন যে আচ্ছা অনেক কিছু করে টোরে, উপপাদ্য আছে কিন্তু প্রমাণ করতে হবে, এটা পরে আলো দিয়ে প্রমাণ করা যায় এটা কি করে আসে। জাস্ট আমি শুধু বলে দিচ্ছি কি হয়, কি করে হয় সেটা আমি এখন বলছি না, সেটা পরে তোমরা যখন ওয়েব অপটিক্স পড়বে সেখানে আসে, মানে তখন পড়তে হবে কি করে হয়। তো উনি দেখলেন যে ধরো এই যে মাধ্যম 1, এর তো প্রতিসরাঙ্ক রয়েছে কিছু একটা, পরম ধরে μ1 ধরে নিচ্ছি, এটাকে কত বলবে? μ2 ধরে নিলাম। তো উনি অনেক কিছু ক্যালকুলেট গাড়ি সাজি করে দেখলেন ফাইনালি যে এই যে মাধ্যম 1, এর যে μ1 রয়েছে, আর ওর কোণটা কত আছে? আপতন কোণটা I। এই আপতন কোণের যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে না, সাইন কস ট্যান, তার মধ্যে সাইনের যে অনুপাতটা, এদের দুজনের যে গুণফল, মানে μ1 ইন্টু সাইন I, এই গুণফলটা সমান হবে দ্বিতীয় মাধ্যম বা মাধ্যম 2 এর। তাহলে ওর প্রতিসরাঙ্ক কত আছে বলো? μ2 ইন্টু, ওরও তাই আর আছে মধ্যবর্তী কোণ মানে প্রতিসরণ কোণটা কত আছে? আর আছে, তো তারও কোন অনুপাতটাকে নেবে? কোন ত্রিকোণমিতিক অনুপাতটাকে নেবে? সাইনটাকে নেবে, মানে μ2 ইন্টু সাইন আর। তো এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে সাজিয়ে লিখি, এটা এরকম ভাবে হয়ে যাবে সাইন I বাই সাইন আর ইকুয়ালস টু μ2 বাই μ1। এখানে কিন্তু ভুলেও ভাববে না স্যার এটা ঘন এটা লঘু, এরকম ভাবে করতে গেলে খেলা শেষ হয়ে যাবে। কারণ কম্পিটিটিভ এক্সামে দুটো তিনটে মিডিয়াম পরপর দিয়ে দেবে, কে ঘন কে লঘু ঘেটে ঘ হয়ে যাবে। ওই জন্য বেস্ট স্ট্র্যাটেজি প্রসিজার যেটা শেখাচ্ছি এটাই মনে রাখবে, বেস্ট, একদম বেস্ট যেটা আমি বলছি। এইভাবে মনে রাখবে যে সাইন I বাই সাইন আর সমান μ2 বাই μ1, কিন্তু μ2 μ1 ঘন লঘু হিসাবে না। কিভাবে ভাববে? μ2 হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেখানে আলোক রশ্মি যাচ্ছে, μ2 ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেখানে আলোক রশ্মি যাচ্ছে, আর μ1 ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেখান থেকে আলোক রশ্মি আসছে। একদম মাথায় ঢুকিয়ে 8-10 খানা তালা মেরে নাও। ঘন লঘু করেছে তো খেলা শেষ। 4-5টা দিয়ে দেবে, তাও বলে দেবে না কোনটা ঘন কোনটা লঘু, ময়ে একদম ব্যান্ড বেজে যাবে ভাই। তো কম্পিটিটিভের প্রবলেম সলভ করা বা দুটো তিনটে মিডিয়াম যখন দিয়ে দেবে, তখন এই স্নেলের সূত্র লাগাতে গেলে কিন্তু তোমাকে এভাবেই করতে হবে যেটা আমি শেখাচ্ছি। সাইন I বাই সাইন আর সমান μ2 বাই μ1। μ2 হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেখানে আলোক রশ্মি যাচ্ছে বা প্রবেশ করছে, আর μ1টা হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেখান থেকে আলোক রশ্মি প্রবেশ করছে। মানে ধরো জল থেকে তেলে গেল, তাহলে তেলে গেল মানে যাচ্ছে কোথায়?
তেলে যাচ্ছে, তাহলে উপরে মিউ2 কার প্রতিসরাঙ্ক হবে? তেলেরটা হবে। আর জল থেকে আসছে, তো তলায় কি হবে? জলের প্রতিসরাঙ্কটা হবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটাকে তুমি স্টাইল মেরে আপেক্ষিক আকারে লিখতেই পারো, সেটা আমরা আগেই শিখেছি। আপেক্ষিক আকারে লিখলে কিভাবে হবে? 1 থেকে যেহেতু 2 কোশ্চেনে দেখতেই পাচ্ছ, 1 থেকে যেহেতু 2 প্রবেশ করছে, কিভাবে লিখবো? 1 মিউ2। এবার 1 2 এর পরিবর্তে তোমাকে x থেকে y দিতে পারে, এ মাধ্যম থেকে বি মাধ্যম দিতে পারে। দেখ না রে ভাই, 1100টা কনসেপ্ট জানলে আমার কি আছে? এটাই তো সূত্র ছেলেদের, যে sin i বাই sin r সমান মিউ2 বাই মিউ1। মিউ2 যেখানে যাচ্ছে তার প্রতিসরাঙ্ক, মিউ1 যেখান থেকে আসছে তার প্রতিসরাঙ্ক। দেখো, এই সূত্র থেকে কিন্তু তোমায় অঙ্ক করতে হবে। ভালো ভালো কোশ্চেন অঙ্ক থাকে, আমি বলে দিচ্ছি কি রকম ভাবে করবে, একদম সহজ, কিচ্ছু নেই। দেখো এখানে কটা চলরাশি আছে? মোট 3টে চলরাশি আছে। এটা ধরো তোমাকে দিয়ে দেবে 1 মিউ2, বা যদি নাও দেয় আলাদা আলাদা করে দুটো দিয়ে দেবে, মিউ2 দিয়ে দেবে, মিউ1 দিয়ে দেবে, ভাগ করে দেবে, তাহলে তুমি আপেক্ষিকটা পেয়ে যাবে। আর তোমাকে কি দেবে? আপতন কোণটা দিয়ে দেবে, দিয়ে বলবে প্রতিসরণ কোণ কত হবে। তো ভাই কানা মানুষেও করে দেবে, যে কেউ করে দেবে। তো এখানে ভাই ভাগ করে দেবো, সমান 1 মিউ2 করে দেবো, আরামসে হয়ে যাবে। যাবে কি যাবে না বলো? বা তোমাকে আই এন্ড আর বলে দেবে, তো তোমাকে দিয়ে কি করতে হবে? 1 মিউ2 মানে মিউ এর মান বের করতে বলবে। তো ঠিক আছে, এগুলো আরামসে করা যায় না, এগুলো তার এমন কি বড় ব্যাপার আছে? শুধু বারবারই কি করতে হবে? সূত্রটা তুমি ব্যবহার করবে, তাহলেই করতে পারবে। আর একটা জিনিস এই সূত্র থেকে ব্যাখ্যা করা যায়, সেই জিনিসটা হচ্ছে আমরা একটু আগে পড়লাম না, যে যদি আলোক রশ্মি তোমার লম্বভাবে আপতন হয়, আমি বলেছিলাম তোমাকে, তাহলে ও কি হবে? ওই রকম ভাবেই বেরিয়ে যাবে, কোনো রকমের বাঁকাবাকির কোনো গল্প এখানে আসবে না। ধরো 1 নম্বর মাধ্যম থেকে আলোক রশ্মি 2 নম্বর মাধ্যমে এন্ট্রি নিল, যদি লম্বভাবে আপতন হয় তাহলে কিন্তু কোনো রকমের বাঁক তুমি দেখতে পাবে না, কাছেও আসবে না অবিলম্বের, দূরেও যাবে না অবিলম্ব থেকে। এই জিনিসটার ব্যাখ্যা কিন্তু আমি এখান থেকে দিতে পারি, দেখবে কিভাবে দেবো। ধরো লম্বভাবে পড়া মানে আপতন কোণটা কত আছে? 0 ডিগ্রি, কারণ কোণ কিন্তু 90 ডিগ্রি হবে না, না। কোণ মাপা হয় সব সময় অভিলম্বের সাপেক্ষে, বিভেদ তলের সাপেক্ষে কখনো কোণ মাপা হয় না, এটা মাথায় রাখবে। তাহলে এবার যদি তুমি সূত্র থেকে দেখো, যদি তাহলে sin i বাই sin r ইকুয়ালস টু মিউ2 বাই মিউ1, আগেই বলেছি আমি। তোমাকে বের কি করতে হবে? আর এর মানটা বের করতে হবে। চলো দেখা যাক। তাহলে sin r হয়ে যাবে তোমার মিউ1 বাই মিউ2 ইন্টু sin i, তাই তো? মিউ1 এর মান আছে অবশ্যই। ধর এটা জল থেকে তেলে আসছে, বা গ্লিসারিন থেকে অন্য কোনো একটা মাধ্যমে আসছে, কাঁচে আসছে সাপোজ, তো সেই ক্ষেত্রে দেখো এর মান থাকবে। কিন্তু ভাই সাব আই কত? কোনো কিছু ইন্টু সাইন কত হচ্ছে বলো? সাইন 0 ডিগ্রি, আর আমরা জানি সাইন 0 এর মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে সাইন আরও কত হয়ে গেল? 0। এখান থেকে তুমি কত বলে দেবে? আর এর মানটাও হবে 0 ডিগ্রি। তাহলে আপতন কোণ 0 ডিগ্রি হওয়া মানে প্রতিসরণ কোণটাও কত হবে বলো? 0 ডিগ্রি হবে, যেটা আমি আগে বলেছিলাম। তার প্রুফ তুমি এই স্নেলের সূত্র থেকে প্রমাণ করেও দেখাতে পারো। আর বাকি যেগুলো কোনো কোণ দিয়ে দিল, সেগুলো তো চুটকিতে হয়ে যাবে, তাই তো? মাধ্যম পরিবর্তন করলে আলোর প্রতিসরণ হয়, সেটা তো আমরা অলরেডি জানি, এবং এটাও জানি যে সেই সম্পর্কিত স্নেলের সূত্র, কত কোণে ঢুকবে, কত কোণে বেরোবে, প্রতিসরাঙ্ক কি জিনিস, সেটাও আমরা অলরেডি পড়ে নিয়েছি। আজকে বা এখন আমরা দেখব যে একটা যদি সমান্তরাল, যেটাকে বলে গ্লাস স্ল্যাব, প্যারালাল গ্লাস স্ল্যাব, প্যারালাল মানে সমান্তরাল, তো কাঁচের যে গোলকগুলো হয় না, মানে এরকম টাইপের জিনিস, এই যে এটা কিন্তু প্রিজম, এটা না, অবভিয়াসলি এই যে এই জিনিসগুলো, এগুলোকে কি বলা হয়? সমান্তরাল কাঁচের ফলক, তাই তো? হ্যাঁ, সমান্তরাল ফলকের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যাবে, তখন তার গতিপথ কিভাবে পরিবর্তিত হয়ে যাবে, সেই জিনিসটা এখন আমরা দেখব। তো ব্যাপারটা ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে এই জিনিস আর কি। এটা হয়তো একটা আপতিত রশ্মি, দেখতেই পাচ্ছ, রশ্মি পড়লো, পড়ে এদিকে, আসলে আমি হালকা করে বুঝিয়ে দিচ্ছি এখানে, মানে চাপ নেওয়ার কোনো কারণ নেই, ইয়েলো কালার নিচ্ছি। ধর এটা হচ্ছে আপতিত রশ্মি, এলো, এসে পড়লো ওখানে, পড়ে এদিক দিয়ে চলে গেল, দিয়ে ওদিক দিয়ে উঠে গেল। তো ভেবে ভালো করে দেখো, এরকম দিকে যাওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু ও শিফট হয়ে কোন দিক দিয়ে যাচ্ছে? এদিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে দুটো মানে বেসিক্যালি কি হলো, এরকম ভাবে যাচ্ছিল, জাস্ট একটু ওপরের দিকে উঠে গেল, ঢুকছিল এখানটা করে, একটু ওপরের দিকে উঠে গেল। তাহলে এটাকে আমরা বলবো যে এর রৈখিক একটা সরণ হয়ে গেছে, রৈখিক একটা শিফট হয়ে গেছে। বোঝা গেল? কতটা শিফট হয়েছে? হয়তো এটা 2 সেন্টিমিটার হতে পারে, কি 5 সেন্টিমিটার হতে পারে, কি 10 সেন্টিমিটার হতে পারে। এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে কতটা দৈর্ঘ্য ও সরে গেছে। এদিক দিয়ে দেখো, এও সমান্তরাল, ও সমান্তরাল, ওদের মধ্যবর্তী কোণ কিন্তু দুটো সমান্তরাল লাইনের কত হয়? 0 ডিগ্রি। কিন্তু এখান দিকে যাচ্ছিল, একটু উপরের দিকে উঠে গেল, আপতিত রশ্মি এদিকে, আর নির্গত যে রশ্মি সেটা একটু উপরের দিকে উঠে গেল। তাহলে ওদের মধ্যবর্তী যে দূরত্ব, লম্ব দূরত্ব, আর দুটো রেল লাইনের ট্র্যাকের মধ্যে ভাই দূরত্ব সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে এখানে মাপলেও যা হবে, এখানে মাপলেও তাই হবে, এখানটাতে মাপলেও কি হবে? প্রত্যেকটা পয়েন্টে
দূরত্বটা কি থাকবে বলো, ধ্রুবক থাকবে। তো সেই জিনিসটা বেসিক্যালি আমাদের এখন করতে হবে। ব্যাপারটা এটাই, কিন্তু আমরা নিজেরা একটা অঙ্কন করব এরকম সমান্তরাল ফলক দিয়ে দেখবো যে কতটা সরে যাচ্ছে আপতিত রশ্মি এবং নির্গত যে রশ্মি। ওকে, তো তার জন্য কাজ করি, এটাকে হাঁটিয়ে দিয়ে কি করবো, এবার একটা আমি নতুন করে অঙ্কন করে নেবো। চলো একটা যদি অঙ্কন করে নেওয়া যায়। কি হলো ভাই? হ্যাঁ ঠিক আছে, ওকে। ধরো এরকম একটা ব্যাপার, এটা একটা আমাদের সেই বিখ্যাত ফলক, কাঁচের ফলক, তাই তো। তো এবার রশ্মি আসবে, আসতে দাও রশ্মিকে। ঠিক আছে, রশ্মি আসবে এবার। ওকে, তো রশ্মি ধরো এটা হচ্ছে আপতিত রশ্মি, এরকম ভাবে পড়লো মেবি। আচ্ছা, এটা আমি একটু ধার দিয়ে করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধে হবে। এই বিন্দুতে পড়লো, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর যে বিন্দুতে পড়ছে ওটাকে বলবো আমি আপাতন বিন্দু। ঠিক আছে, চাপ নেওয়ার কোনো কারণ নেই, খুব সিম্পল জিনিস। এটা আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু। তাহলে এর যাওয়ার কথা ছিল কোন দিকে? ভেবে দেখো কোন দিকে যাওয়ার কথা ছিল। তো এদিকে ও যাওয়ার কথা ছিল এরকম ভাবে, সরল রেখা হবে কিন্তু ওটা মনে রাখার দরকার আছে। আমি সেই শিফট করিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, তো এদিকে যাওয়ার কথা ছিল, বাট এখানে কি আছে, ধরো এর টি পুরু, এর কতটা পুরু, এটা কতটা থিকনেস, কতটা পুরু, টি। টি মানে সময় ভাবার কোনো কারণ নেই, টি মানে হচ্ছে কতটা পুরু। হ্যাঁ, কতটা পুরু সেটা হচ্ছে টি। আর এর প্রতিসারাঙ্ক ধরে নাও, এই যে কাঁচের যে স্ল্যাবটা আছে সেটা মিউ, আর পারিপার্শ্বিকটা ধরো বায়ু আছে। তো এখানেও বায়ু আছে, এখানেও কি আছে, বায়ু আছে। মানে কাঁচের ফলকটা কোথায় রেখেছো তুমি? টেবিলের ওপরে রেখে দিয়েছো, তো পারিপার্শ্বিক মাধ্যম তো বায়ুই হবে না। তো আপতিত রশ্মি এলো এরকম ভাবে, খুব ভালো কথা। এবার একটা কি করতে হবে আমাকে, একটা উলম্ব অঙ্কন করতে হবে এই বিন্দুতে। কোন বিন্দুতে? আপতন বিন্দুতে। ধরো এটা হচ্ছে আমার অভিলম্ব, সেই বিখ্যাত। ঠিক আছে, কারণ আপতন কোণ বের করতে গেলে আমায় কি করতে হবে, অভিলম্বের সাপেক্ষেই আমায় করে দেখতে হবে না। কারণ অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? আপতন কোণ। তাহলে এই কোণটাকে বলবো আপতন কোণ, যার নাম হচ্ছে আই। ওকে, এবার দেখো যখন ঢুকছে এই ওপরে, ঢোকার সময় দেখো দুবার কেস হবে। একবার ঢুকবে, ঢুকে তারপরে কি হবে, আবার একবার বেরোবে। তো ঢোকার সময় দেখো লঘু থেকে কোথায় যাচ্ছে, ঘন মাধ্যমে যাচ্ছে। আমি আগে শিখিয়েছি, মনে আছে? লঘু মানে পাড়ার রাস্তা, তোমার গ্রামের রাস্তা, আর ঘন মানে শহরের মেন রোড। তাহলে লঘু মানে তুমি পাড়ার রাস্তা থেকে যখন শহরের মেন রোডে যাচ্ছ, তোমাকে ট্রাফিক নিয়ম মানতে হবে। ট্রাফিক নিয়ম মানে কি? রাস্তার বাঁদিকে চলা, এই সমস্ত নিয়ম তোমায় মানতে হবে। তার মানে তুমি অভিলম্বের দিকে সরে যাবে, অভিলম্বের দিকে মেকে যাবে। তাহলে রশ্মি কি করবে? অভিলম্বের দিকে মেকে যাবে। চলো তাহলে ওদিকে না গিয়ে কোথায় হবে, অভিলম্বের দিকে মেকে গেল। তো ওদিকে যাওয়ার কথা ছিল, আমি অভিলম্বের দিকে এখানে ওকে রাখলাম। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে এলো, এই অবধি গল্প আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মাঝখানে এই ঘটনা ঘটবে। এবার দেখো এই রশ্মি কি হবে, ঢুকে তো গেল স্ল্যাবের ভেতরে, এবার স্ল্যাব থেকে ওকে কি করতে হবে, বের হতে হবে। তাহলে বের যখন হবে সরি, তো বের যখন হবে তখন একই গল্প হবে। সবার প্রথমে কি করতে হবে, আমায় একটা অভিলম্ব অঙ্কন করে নিতে হবে এই বিন্দুতে। আমি আবার এই বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করে নিলাম একই রকম ভাবে। তো এবার বেরোনোর সময় বলো কি গল্প ঘটবে, কি কাহিনী হবে? বেরোনোর সময় কাহিনী বদলে গেছে ভাই, কাহানি মে টুইস্ট। কেন কাহিনী বদলে গেছে? ঢোকার সময় ছিল লঘু থেকে ঘন, ওই জন্য অভিলম্বের দিকে বেঁকেছিল। এবার বেরোবে যখন, এখনো অলরেডি কোথায় আছে, কাঁচের ফলকের ভেতরে আছে, যেটা কিনা ঘন মাধ্যম। এবার ঘন থেকে যখন লঘুতে যাবে, মানে তুমি শহরের মেন রোড থেকে যখন গ্রামের রাস্তায় আসবে বা পাড়ার রাস্তায় আসবে, তখন কি হবে ভেবে দেখো। তখন আর কিছুই না, পাড়ার রাস্তায় তুমি স্টাইল মারবে, ট্রাফিক নিয়মকে কোনো তোয়াক্কা না করে কাঁচকলা দেখিয়ে দিয়ে তুমি ইধার উধার ঘুরে বেড়াবে, যা খুশি করবে। তো সেই জন্য তুমি কি করবে, ট্রাফিক লাইন বা অবিলম্ব থেকে দূরে চলে যাবে। তো সেটাকে আমি দেখাচ্ছি দূরে কি করে চলে যাবে। দেখো তাহলে এদিকে, তাহলে ভেবে দেখো। আমি আরেকটা কথা বলি, যাওয়ার কথা কোন দিক দিয়ে ছিল? আচ্ছা, যাওয়ার কথা কোন দিক দিয়ে ছিল আশা করি বুঝতে পেরেছো সেটা। তুমি হয়তো বলবে স্যার এদিক দিয়ে তো বেরোনোর কথা ছিল, বাট না, এরকম ভাবে তো বেরোবে না। ওই লাইনটা থেকে কি করবে, ও দূরে চলে যাবে। দূরে যখন চলে যাবে সেটা দেখতে কেমন হবে বলো, মানে এরকম ভাবে চলে যাবে। বুঝতে পেরেছো? ওই যে ডটেড লাইন যেটা দিয়ে যাওয়ার কথা ছিল, যার হাত ধরে পথ চলার কথা ছিল, সবসময় কি আর সেটা হয়? পারিপার্শ্বিকের জন্য হাত অন্য লোকের সাথে ধরতে হয় এবং পথ অন্য পথে হাঁটতে হয়। তো এই ক্ষেত্রেও তাই, এদিক দিয়ে না গিয়ে কি করবে, ও সরে গেল। তুমি আরেকটু বাঁকাতে পারো ওদিক দিয়ে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এরকম দেখালাম, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তুমি বললে আরেকটু বাঁকিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই। হ্যাঁ ঠিক আছে, এবার আশা করি হ্যাঁ, এবার দেখো মোটামুটি একটু সরিয়ে দিলাম, দেখে বুঝতেই পারছো। তাহলে এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, না গিয়ে ওদিক দিয়ে চলে গেল। এবার তুমি দেখলে কি দেখলে,
যে এই ঘটনাটা করতে গিয়ে এটা তো বেরিয়ে গেল মানে কি, ওটা হচ্ছে নির্গত রশ্মি বলবে। তাহলে এটা আপতিত রশ্মি, এটা বেরিয়ে গেল মানে কি আমরা কি বলবো, নির্গত রশ্মি, যেটা বেরিয়ে যাচ্ছে। খুব ভালো কথা, অনেকে এটাকে ই দিয়ে লেখে। তোমাদের বইয়ে কি আছে আমি জানি না, I1 I2 আকারে আছে, মানে এটাকে I1 বলে, এটাকে বোধহয় I2 বলে, কোনো কোনো বই আবার এটাকে I বলে, এটাকে ই বলে। ই মানে হচ্ছে এমার্জেন্ট অ্যাঙ্গেল, মানে নির্গত হচ্ছে যে কোণে, সেই কোণটাকে বলে। তো ঠিক আছে, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই। এটা ধরো আর যদি বলি, বাই দা ওয়ে, এটা যেহেতু সমান্তরাল ফলক প্রথমেই বলা আছে, এটা বুঝতেই পেরে গেছো, যেহেতু সমান্তরাল ফলক তার মানে কি স্যার কি হলো বুঝলাম না। মানে একটা জেড দেখতে পাচ্ছ, জেড মানে এই কোণটার এই কোণটাকে কি বলবো আমরা, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। তাহলে তাহলে এই কোণটা আর মানে এই কোণটা কত হয়ে যাবে ভাই, আর হয়ে যাবে। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তাহলে ও আসলো I1 কোণে, ভেতরে ঢুকলো, প্রতিসরণ কোণটা কত আর, তারপরে দ্বিতীয় তলের ক্ষেত্রে আপতন কোণটা হচ্ছে আর হয়ে গেল। ভেবে দেখো, যেটা প্রথম তলের ক্ষেত্রে প্রতিসরণ কোণ, আর ওই থেকে আমি কি বুঝলাম, দ্বিতীয় তলের ক্ষেত্রে সেটাই হবে আবার আপতন কোণ দ্বিতীয় তলের ক্ষেত্রে। তারপরে নির্গমন কোণ কত হয়ে গেল, একবারে I2 হয়ে গেল। আর এর প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে, মিউ দেওয়া আছে। তো দুটো কেস বুঝতেই পারছো, একবার আমি ঢোকার সময় স্নেলের সূত্র ব্যবহার করব, আর একবার আমি যখন ও বেরিয়ে যাবে তখন স্নেলের সূত্র ব্যবহার করব, করে একটা মজাদার ধামাকাদার জিনিস দেখব, সেটা দেখাচ্ছি আমি। তো প্রথমে ধরো এই তলটার জন্য স্নেলের সূত্র ব্যবহার করব। স্নেলের সূত্র আমি কি শিখিয়েছি মনে পড়ছে, সাইন আই বাই সাইন আর, মানে আপতন আর প্রতিসরণ, এদের সাইনের অনুপাতটা হবে μ2 বাই μ1। ঘনলঘু দিয়ে শিখিয়েছি? নোপ। কি শিখিয়েছি? μ2 ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেখানে আলোক রশ্মি যাচ্ছে, μ1 যেখান থেকে আলোক রশ্মি আসছে। ঘনমাধ্যম লঘু মাধ্যম আকারে ভাবতে গেলে মোয়ে, কারণ যখন 4-5টা এরকম মাধ্যম দিয়ে দেবে, বেসিক্যালি যেটা যেই অ্যাডভান্সের অঙ্কগুলো দেখবে 2022 না 23 একটা দিয়েছিল, 4বার 5বার না n সংখ্যক মাধ্যম ছিল, খেলা খতম হয়ে যাবে তখন। তো সবসময় যেটা প্রসেস এভাবেই মনে রাখবে, সাইন আই বাই সাইন আর, μ2 বাই μ1। μ2 যেখানে আলোক রশ্মি যাচ্ছে বা ঢুকছে, আর μ1টা হচ্ছে তোমার যেখান থেকে আলোক রশ্মি আসছে। ঠিক আছে, চলো সবার প্রথমে এই তলটার জন্য আমি একবার স্নেলের সূত্র লাগাবো। কোন তলটা? উপরের তলটা। নাম দিয়ে দেবে? চলো নাম দিয়ে দাও। ABCD। না থেমে গেলাম, আর বেশি কিছু বললাম না, বড় হয়ে গেছে, ক্লাস 12 এর বাচ্চা, এখন আর ABCD হলে হবে? হ্যাঁ, তো এখানে যদি আমি লাগাই স্নেলের সূত্র, দেখো সবার প্রথমে কি লিখবো, সাইন আইটা তো নেই বাবা, I1 করা আছে, সাইন I1 বাই साइन आर इक्वल्स टू μ2। क्या कहा मैंने? μ2 जहां पे रे जा रहा है, কোথায় যা रहा है বলো? গ্লাস স্ল্যাবে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে মিউ। μ2টা এখানে মিউ বলবো, μ1টাকে μ1 না বলে কি বলবো, जहां से रे आ रहा है, যেখান থেকে আসছে। কোথা থেকে আসছে? বায়ু থেকে আসছে, তাহলে এটাকে 1 করে দিলে ব্যাস, একবার স্নেলের সূত্র লাগিয়ে দিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আরেকবার লাগাতে হবে কার জন্য? দ্বিতীয় মাধ্যমটা। এটা কার জন্য করলাম? এবি তলটার জন্য করলাম, এটা এবি তলের জন্য হলো। এবার কার জন্য করব আমরা? এবার করব আমরা সিডি তলের জন্য। সিডি তলের জন্য যদি তুমি করে দেখো, এখন আপতন কোণ কত হয়ে যাবে? আর প্রতিসরণ কোণ কত হয়ে যাবে বলো? I2। এটা মনে রাখতে হবে কিন্তু, আপতন কোণ মানে যেটাতে আসছে, যেটাতে পড়ছে। ঠিক আছে, তাহলে এখানে আরেকবার লাগাও স্নেলের সূত্র। এখন বলো সাইন আই, এখানে ভাই সাব তো আইটাকে তো আই বলা যাবে না, এখানে আপতন কোণকে কত বলবো? আর বলবো। তাহলে সাইন আইটা হয়ে যাবে সাইন আর। ঠিক আছে, এবার যেটা অরিজিনালি সাইন আর ছিল, সেই আরটা কত হবে? প্রতিসরণ কোণটা কত হবে বলো? I2। এখানে হবে সাইন I2, যে সমান কত হয়ে যাবে বলো? সমান কত হয়ে যাবে বলো? এই যে একই গল্প, μ2 বাই μ1, যেখানে যাচ্ছে ভাজিত যেখান থেকে আসছে। μ2 মানে কি? যেখানে যাচ্ছে। দ্বিতীয় তলের জন্য বলো কোথায় যাচ্ছে? বায়ু মাধ্যমে যাচ্ছে, তাহলে 1 হবে। μ1 মানে কি? যেখান থেকে আসছে। কোনখান থেকে আসছে? গ্লাস স্ল্যাব থেকে আসছে, কাচের ফলক থেকে আসছে, তাহলে মিউ হবে। এটাকে এক কাজ করো, 2 নম্বর সমীকরণ বলে দাও। ঠিক আছে, আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এবার এক কাজ করো, এই দুটো থেকে একটা সম্পর্ক আমি স্থাপন করব। কি সম্পর্ক স্থাপন করব? দেখা যাক কি সম্পর্ক স্থাপন করা যায়। তুমি এক কাজ করো, দেখো ওটা মিউ বাই 1 আছে, এটা 1 বাই মিউ আছে। দুটোকে ময়ে করতে গেলে কি করতে হবে? সমীকরণ দুটোকে গুণ করতে হবে আমায়। তো আর যদি সেটা আমি করি, 1 গণিত 2 যদি আমি করি, কত আসবে? কত আসবে বলো?
সাইন i1 বাই কি নিয়ম, বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ হবে। তো সাইন i1 বাই সাইন আর, আর এর বাম পক্ষে কত আছে বলো, সাইন আর বাই সাইন i2 সমান মিউ বাই 1 ইন্টু 1 বাই মিউ। ও হো মিউ মিউ কাটম, মিউ মিউ খতম, কেটে গেল। তাহলে কত হয়ে গেল বলো, 1 হয়ে গেল। এবার এখানে দেখো সাইন আর ঢিচকাও ঢিচকাও, খেলা শেষ। এবার কত হলো, সাইন i1 বাই সাইন i2। ও হো কি মজা, লবে আছে সাইন i1, হরে আছে সাইন i2, কণাকণি গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে সাইন i1 সমান সাইন i2। এবার সাইন সাইন কি কাটে না, ম্যাথের লোক এখনই তারা দেবে না ভাই, এরকম করা যায় না। উভয় পক্ষে কি নিতে হয়, সাইন ইনভার্স, একদম কাটবে না, আমি জাস্ট টুপ করে বসিয়ে দিচ্ছি। ও কত হয়ে গেল, i1 সমান i2, যা কেলো হয়ে গেল। তো এখান থেকে আবার কি শিখে গেলাম, i1 সমান i2 মানে ও হো 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 হো, i1 সমান i2 মানে কি বুঝলাম, সমান্তরাল ফলকে যত কোণে আলোক রশ্মি ঢুকবে তত কোণেই আলোক রশ্মি নির্গত হবে, বুঝতে পেরেছো? আবার একবার, সমান্তরাল ফলকে যত কোণে আলোক রশ্মি ঢুকবে, হ্যাঁ মাঝের আর গুলো তো অবশ্যই আলাদা হবে, কিন্তু যত কোণে ঢুকবে নির্গমন কোণটাও কি হবে, সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে আরেকটা জিনিস আমি ব্যাখ্যা দিতে পারি তোমায়, সেই ব্যাখ্যাটাও বলছি। দেখো তোমরা অনুরূপ কোণ পড়েছো, অনুরূপ কোণে কি পড়েছো, আচ্ছা এখানেই করে দেবো, আচ্ছা এখানেই করে দিচ্ছি। এই দুটো যদি সমান্তরাল লাইন হয় আর এটা যদি ছেদক হয়, এই কোণটা যা হবে এই কোণটা কি হবে, তাই হবে। এটাকে তো ভাই ঘুরিয়েও আমি বলতে পারি, ইয়েস অর নো, পারি কি পারি না, ঘুরিয়ে বলতে পারি, যদি এই দুটো কোণ সমান হয় তাহলে এই দুটো লাইন এবি এবং সিডি হবে কি, সমান্তরাল হবে। তো এখান থেকে কি শিখলে, এখান থেকে কি শিখলে, যে এই কোণ দুটো সমান হলে অনুরূপটাকে ঘুরিয়ে বললাম আমরা, তাহলে এখান থেকে এটাও প্রমাণ হয়ে গেল, এটাও প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হয়ে গেল, মানে যেভাবে আসছিল এই পুরো ব্যাপারটা। আচ্ছা এটা বেঁকে যাচ্ছে, আমি একটা ইয়ে নিয়ে নিচ্ছি, এটা দাঁড়াও এক মিনিট, কিভাবে নিতে হয় আমি ভুলে গেছি, এরকম ভাবেই করা হোক, আর কি করা যাবে বুঝতে পারলাম না। তো এটাকে আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি, ওকে। মানে এইবার ধরো যে রশ্মিটা যেখান থেকে ও আসছিল, কি রে ভাই ইয়েলো হয়ে গেল কেন, কালার চেঞ্জ করতে হবে তো। ধরো এই যে রশ্মিটা, এই রশ্মিটা যেটাতে ওর আপতন মানে আসার বা যাওয়ার কথা ছিল, মানে যার সাথে পথ চলার কথা ছিল আর সরে গিয়ে স্ল্যাবের জন্য যার সাথে পথ তুমি চলছো, মানে এই লাইনটা, কালারটা চেঞ্জ করে দিই নাকি দেখতে আরো ভালো লাগবে, তাহলে নীল লাইনটা যার সাথে তুমি পথ চলছো, মানে এই যে এটার সাথে তুমি এখন পথ চলছো, তাই তো, এটাকে পিছনে দিকেও বাড়িয়ে দিচ্ছি আমি, সমান্তরাল মানে লাইন সরল রেখা হবে, কিন্তু দেখে সরল রেখা লাগছে তো, হ্যাঁ মোটামুটি সরল রেখা হবে, আমি বলে দিলাম, বুঝে নাও, আমার আঁকার হাত তো খুব ভালো, ঠিক আছে। তাহলে এই নীল লাইনটা আর এই সবুজ লাইনটা যেহেতু আমি প্রমাণ করে দিলাম i1 সমান i2, তাহলে এর দুটোকে আমি কি বলে দেবো, সমান্তরাল বলবো। তার মানে তুমি কি বুঝলে, নীল লাইন ধরে পথ চলার কথা ছিল, এন্ট্রি নিয়েছিলে, বাট যখন বেরোচ্ছ তখন কোন লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছ, সবুজ লাইনটা দিয়ে বেরিয়ে যাচ্ছ, তাহলে বেসিক্যালি কি হলো বলো, সমান্তরাল ভাবে কি হয়ে গেল, শিফট হলো, সরে গেল, এদিক দিয়ে যাওয়ার কথা ছিল এদিক দিয়ে সরে গেল। আর যেহেতু সমান্তরাল, এটা আশা করি আমাকে বলে দেওয়ার কোনো দরকার লাগে না, তুমি মধ্যবর্তী দূরত্ব এখানে মাপলেও যা হবে, এখানে মাপলেও তাই হবে, এখানে মাপলেও তাই হবে, এখানে মাপলেও তাই হবে। ধর আমি ডি দিয়ে যদি প্রকাশ করি, তো ডি দূরত্বটা কি হবে বলো, সবসময় ধ্রুবক থাকবে, তো এখানটাতেও যা হবে এদিকেও কি হবে বলো, সব জায়গাতে সেম থাকবে, মানে দুটো রেল লাইনের পাতের মধ্যে দূরত্ব কি পরিবর্তন হয় নাকি, হবে না। তো এই ক্ষেত্রেও তুমি একইভাবে করতে পারো, একইভাবে তুমি কি বলতে পারবে, যদি তুমি ডি দূরত্ব ভেবে করো আর কি, যে স্যার এই দূরত্ব, তার মানে এইখানেও যা বলবো, এখানে ডি এর মান যা হবে এখানেও তাই হবে, সব জায়গাতেই সেম হবে। এবার আমরা কি করব, কতটা শিফট হলো, কত সেমি সরে গেল, বা এই যে সরে যাওয়াটা কোন কোন ধর্মের ওপরে নির্ভরশীল, সেই জিনিসটা ডেরাইভ এখন আমরা করব। তাহলে এটুকু তো বুঝলে কি হয়ে গেল, শিফট হয়ে গেল, একটা পার্শ্বীয় সরণ হয়ে গেল একটা, ঠিক আছে, সমান্তরাল ভাবে কি হয়ে গেল, পার্শ্বীয় সরণ হয়েছে একটা। এই কতটা অ্যামাউন্টে সরণ হয়েছে, বা সেই সরণটা কার কার উপরে নির্ভর করে, কোন কোন ধর্মের উপরে নির্ভর করে,
সেটা এই প্রতিসরাঙ্কের উপরে কি নির্ভর করে, আপতন কোণের উপরে কি নির্ভর করে, এই যেটা আমি নিয়েছি স্ল্যাবটা তার থিকনেস বা তার যে কতটা পুরু বা কতটা বেধ যেটা যাই বলো সেটার উপরে কি নির্ভর করে, এই জিনিসগুলো এখন আমায় দেখতে হবে। তাহলে ওটার গাণিতিক রাশিমালা এখন আমরা ক্যালকুলেট করব। এটা আপতিত রশ্মি, এই কোণটা কত ছিল মনে আছে, I1 নিয়েছিলাম বোধহয়, এটা ছিল তোমার আর, এই কোণটা যা হবে এই কোণটাও কি হবে ভাই তাই হবে, আর এই কোণটা ছিল I2। অলরেডি আমরা স্নেলের সূত্র লাগিয়ে এই তলে আর এই তলে প্রমাণ করে নিয়েছি যে আমাদের I1 সমান I2 হবে, এটা জানি আমরা। আর এখান থেকে আমি স্নেলের সূত্র যদি লাগিয়েও দিই, এর প্রতিসরাঙ্ক তো মিউ ছিল, আর এর পুরু বা যে থিকনেস যেটা সেটা ছিল টি। তো এখানে একবার যদি স্নেলের সূত্র লাগাই, সাইন আপতন কোণ কত আছে I1 বাই সাইন আর ইকুয়ালস টু মিউ2 বাই মিউ1, মিউ2 যেখানে যাচ্ছে মানে স্ল্যাবে ঢুকছে, বাই কত হবে বলো 1 হয়ে যাবে। খুব ভালো কথা, বাট বের আমাদের কি করতে হবে, বের তো এটা করতে হবে না, বের করতে হবে এদিকে যাওয়ার কথা ছিল এদিকে যাচ্ছে, কার হাত ধরে চলার কথা ছিল কার হাত ধরে পথ চলছো, এই দুটো যে সরল রেখা, দুটো যে সমান্তরাল সরল রেখা প্রিসাইজলি যদি আমি বলি, তাদের মধ্যবর্তী দূরত্ব আমায় বের করতে হবে। মানে আমায় বের যেটা করতে হবে সেটা হলো এই দূরত্বটা। আচ্ছা এটা বলাও যা, এটা বলাও তা, তুমি যেদিক থেকে দেখবে আরো তুমি আরো আঁকো, এখান থেকে একটা লম্ব অঙ্কন করো, শুধু লম্ব হতে হবে। দেখো এটা তো হবে, এটা তো আমরা জানি মিনিমাম দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব কত হয়, দুটোর মধ্যে কি করতে হয় লম্ব অঙ্কন করতে হয়। তো এখানেও তাই একই ব্যাপার, তুমি এটাকেও যদি ডি বলো এটাকেও ডি বলতে পারো, এটাকেও কত বলবে ডি বলবে। তো দুটো আপতন বিন্দু আমি দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে প্রথম আপতন বিন্দুটা, এটা নাম দিয়ে দাও একটা এ, আর এই বিন্দুটার একটা নাম দিয়ে দাও বি। ওকে, তো আমাদের বের কি করতে হবে, এই যে ডি দূরত্বটা, এই যে গ্রিন যে সবুজ রঙের যে রেখাটা আমি এঁকেছি, লাইনটা যে এঁকেছি, তার মান আমায় বের করতে হবে। দেখা যাক কত হয়। তার জন্য সবার প্রথমে আমাকে একটা জিনিস করতে হবে, দেখো গ্রিন লাইনটা কোন কোন সমকোণী ত্রিভুজে আছে কি, হ্যাঁ একটা বাঁকা পাড়া সমকোণী ত্রিভুজ আমি দেখতে পেয়েছি ভাই, ওখানে আছে গ্রিন লাইনটা। কারণ একটু আগেই আমরা বুঝলাম যে এই কোণগুলো কত হয় 90 ডিগ্রি হয় প্রতিটা কোণ, তাহলে এই কোণটাও কত হবে বলো 90 ডিগ্রি হবে। আর কোন সমকোণী ত্রিভুজে আছে সবুজ লাইনটা, এই যে এটা দেখো এই সমকোণী ত্রিভুজের ভূমিটা দেখো, হ্যাঁ ওই ভূমিটাই হচ্ছে সব বেসিক্যালি ভূমি না লম্বটা, যদি এই কোণটা সাপেক্ষে লিখি তাহলে লম্ব বলবো, এটাকে ভূমি বলবো, কারণ জানো এটাও লম্ব ভূমি সবসময় কোণের সাপেক্ষে হয়, নির্দিষ্ট কোনো ফিক্স কিছু হয় না। হ্যাঁ অতিভুজটা অলওয়েজ ফিক্স থাকে। তো সেটা আমি আসছি স্টেপ বাই স্টেপ আসছি। সবার প্রথমে একটা কাজ করি, আমি এবির দৈর্ঘ্যটা আগে আমাকে বের করতে হবে, কারণ এবিটা দেখো ওই যে সমকোণী ত্রিভুজটা দেখালাম তার অতিভুজ ছিল। তো ওকে বের করতে গেলে আমি করব কি করে, এখানে আর একটা অঙ্কন করে নিচ্ছি, এই লাইনটাকে বাড়িয়ে দিচ্ছি আমি, এই অবধি বাড়িয়ে দিলাম। যেই লাইনটাকে বাড়িয়ে দিলাম অমনি আর একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ কে ও, আর ওই দিকের যে সমকোণী ত্রিভুজটা ছিল এরও এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ কে এ, মানে ওই বলে না বরের ঘরের পিসি কোণের ঘরের মাসি, তাহলে এবি দৈর্ঘ্যটা বা এবি অতিভুজটা হচ্ছে ওই গল্প আর কি, এই সমকোণী ত্রিভুজেরও অতিভুজ, আবার ওই দিকের যে সমকোণী ত্রিভুজটা আছে ওরও অতিভুজ। তাহলে এইরকম লোকগুলোকে আগে খুঁজতে হয়, ওগুলোই বেশি ক্যাচাল বাওয়াল দিয়ে থাকে সবসময়। তাহলে আগে আমাদের কি করতে হবে, এবি দৈর্ঘ্যটাকে বের করতে হবে। তাহলে এবিকে সবার প্রথমে দেখো এখান থেকে যদি আমি খুঁজি, এই ত্রিভুজটার আমরা আগেই পড়েছি যে এইটা I1 এটা কত হয় আর হবে, আর এই মানটাও যা হবে এই মানটাও তাই হবে। আচ্ছা আর তো লেখাই আছে ওখানে, আর লেখার কোনো পয়েন্ট হয় না, এবং সাইডে লিখেছি আমি, নো চাপ। তাহলে এই ত্রিভুজটা থেকে কোন অনুপাত নেবে তুমি, অতিভুজ বের করার জন্য কোন অনুপাত নেবে, তুমি কোনটা জানো আর ভূমিটা জানো, কারণ থিটার সঙ্গে যে বাহুটা সংলগ্ন বাহুটাকে আমরা কি বলি ভূমি বলি, এটার আমার দরকার নেই, লম্ব আমার লাগবে না। তাহলে কসের সম্পর্কে হয়ে যাচ্ছে, দেখো কস দিয়ে যদি আমি লাগাই কস আর কস থিটা কত হয় বেস বাই হাইপোটেনিউজ, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে বাই দা ওয়ে এটা টি, মানে এই দৈর্ঘ্যটাও কত হবে টি হবে, আর অতিভুজ কত হবে বলো এবি হবে। তাহলে এখান থেকে এবিটা পেয়ে যাব, এবি কত হবে বলো টি বাই কস আর, ঠিক আছে বের করে রাখলাম। বাট আমাদের আলটিমেট চাহাত কি ছিল, আমাদের আলটিমেট চাহাত ছিল বি, এই বিন্দুটার নাম যদি তুমি এম দাও, মানে ডি যে দূরত্বটা, এই ডি দূরত্বটা বের করা, এটা আমাকে বের করতে হবে ভাই, বিএম আমাকে বের করতে হবে, কারণ বিএমটাকেই তুমি কি বলবে পার্শ্বীয় সরণ, এদিকে যাওয়ার কথা ছিল সরে গেল, কতটা সরে গেল সেটা। তো সেটা বের করতে গেলে আমাদের চাহাত তাহলে কাকে বের করা, বিএম কে বের করা, মানে ডি বের করা পাতি কথা।
তো সেটা ওই ত্রিভুজে আছে। ওই ত্রিভুজে দেখো আমি আবার এবিটাই মাত্র বের করে নিলাম। এই কোণটা হচ্ছে আর, এই কোণটা যদি আর হয়, কমন সেন্সে তুমি ভেবে দেখো তো, কে আমায় বলবে এই কোণের মান কত হবে? এই সমকোণী ত্রিভুজের এই কোণটার মান কত হবে? কারণ ওই সমকোণী ত্রিভুজ কোণটা বুঝতে পারছো, ইয়ে ইয়ে ইয়ে। আচ্ছা এই কোণের মান কত বলবে, কত হবে বলো আমায়? আমি বলে দিচ্ছি, টোটালটা দেখো I1 আছে। ভালো করে যদি বুঝতে চাও, এই পুরোটা I1 যদি হয়, এর বিপ্রতিভ কোণ পুরোটা কোনটা হবে? এই পুরোটা কত হবে বলো? এটা I1 মানে এই পুরোটা হবে I1। I1 এর মধ্যে একটা ভাগ কত আছে? আর। তো বাকি অংশটা কত হবে? বাকি কোণটা কত হবে? I1টা বড় দেখতেই পাচ্ছ, তাহলে I1 মাইনাস আর। বোঝা গেল? ওই কোণটা তাহলে কত লিখবো? সাদা কোণটা কত লিখবো? সাদা কোণটা লিখবো, আরে ভাই কি হয়ে গেল, এটা হয়ে যাবে তোমার I1 মাইনাস আর। ওয়াও, আশা করি বুঝতে পেরেছো। এবার এই সমকোণী ত্রিভুজটা থেকে এবার দেখি, তাহলে ওর কোনটা পেয়ে গেলাম I1 মাইনাস আর। ওর ভূমিটা আমার লাগছে না। এই সমকোণী ত্রিভুজটা দেখো ভূমি আমার নিয়ে, এটা নিয়ে আমার কি কাজ? এমটা নিয়ে আমি কি করব? কোনো কাজেই লাগবে না। লাগবে আমার কি, লম্বটা লাগবে, বিএম, ওটাই আমাদের উদ্দেশ্য। আর অতিভুজটা তো অলরেডি এই ত্রিভুজটা থেকে বের করে রেখে দিয়েছি। তাহলে লম্ব এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজ এদের সম্পর্ক কে জোড়ে? সাইন জোড়ে। চলো সাইন লাগিয়ে দাও। সাইন এখানে মধ্যবর্তী কোণটা কত নেবে? I1 মাইনাস আর নিতে হবে। কিন্তু এখানে যদি লিখি আমি সাইন I1 মাইনাস আর, সাইন থিটা কি হয়? P/H, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হয়ে যাবে তোমার, এটা সাপেক্ষে লম্ব কোণটা এই যে BM, যেটা আমাদের, যেটা আমরা বের করতে চাইছি, বাই অতিভুজ। অতিভুজ কত বলো? AB, যেটা আমরা আগে বের করে রেখেছি। আশা করি বুঝে গেছো, সিম্পল জিনিস। এই সমীকরণ থেকে আমি আরামসে কি বের করে নেবো বলো? BM বের করে নিতে পারবো কি পারবো না? ইয়েস স্যার, আলবাত পারবো। তাহলে BM কত হবে বলো? কোনাকুনি গুণ করে দাও, AB ইন্টু সাইন অফ I1 মাইনাস আর। এবার এবির মানটা এখানে কাজ করো, বসিয়ে দাও ওখানে। এবির মানটা কত পেয়েছি? T বাই কস আর। তাহলে ওখানে এবির জায়গায় কত বসাবো? T বাই কস আর। তাহলে এটা হয়ে যাবে তোমার T বাই কস আর। টিটা কিন্তু টাইম না, থিকনেস। কি যেন বলে, ব্যাস না, ব্যাস বলে নাকি ব্যাধ নাকি বলে, তাই তো? পুরু কতটা? সাইন অফ I1 মাইনাস আর। এইটি দেখো তোমার হলো গিয়ে আনসার। এটাই হচ্ছে ডি, এটাই তোমার পার্শ্বীয় সরণের সূত্র। এবার এটাকেই তুমি বইয়ে দেখবে অনেক কিছু কায়দা কানুন করে এই আর গুলোকে সরিয়ে সরিয়ে লিখেছে। সাইন, এটাকে সাইন এ মাইনাস সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলাতে লিখেছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বাট আমার মনে হয় এসব সস্তা নাটক করার কোনো দরকার নেই ভাই। তোমাকে তো এরকম ভাবে কোশ্চেন দেবে না, এসব ডিরাইভেশন মুখস্থ করেও কিছু লাভ নেই। যদি করতে বলে তোমাকে আমি প্রসেস বলে দিলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আর এখন তো গল্প বুঝতেই পারছো, কম্পিটিটিভ এক্সাম বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, এমন বড় ডেরিভেশনের আসার চান্স খুবই কম। নিউমেরিক্যাল বেসড কোশ্চেন আসে। তো তুমি তো আর এর মান এখান থেকে বের করেই নেবে ভাই, স্নেলের সূত্র লাগিয়ে, তাই না? একবার স্নেলের সূত্র লাগালেই তো এই যে আর এর মান এখানেই বেরিয়ে যাবে। দেখো সাইন I1 বাই সাইন আর মিউ বাই 1, মিউ দেওয়া থাকবে, I1 দেওয়া থাকবে, তুমি আর এর মান পেয়ে যাবে। এখানে বসিয়ে দেবে, দিলেই কি পেয়ে যাবে? ডি এর মানটা পেয়ে যাবে, কতটা পার্শ্বীয় সরণ হচ্ছে পেয়ে যাবে। আর যারা না স্যার কেন আপনি করে দিলেন না, করে দিন না স্যার, তাদের জন্য আমি করে দিচ্ছি। কিচ্ছু নেই, পাতি সাইন এ মাইনাস বি কে ভেঙে দেবো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তারপরে এই কস আরটা দিয়ে ভাগ করে দেবো, আনসার চলে আসবে। ডোন্ট ওয়ারি, দেখো কিভাবে করবো সেটা। আমি বলবো যারা কম্পিটিটিভ দিচ্ছ, বেকার টাইম পাস করার কোনো মানে হয় না। কনসেপ্ট বুঝে নিয়েছো, এভাবে করে ফেলবে। এর পরেরটা জাস্ট কোনো মানে হয় না এটা করার, আমার ভাষায়। তো টি বাই কস আর ছায়াতে আছে বলে করে দিচ্ছি। সাইন এ মাইনাস বি করলে কত হয়? সাইন এ সাইন I1 সাইন এ কস বি কস আর মাইনাস কত হবে? কস এ কস I1 কস এ সাইন বি, মানে সাইন আর। এবারে কাজ করো, কসটাকে ভেতরে ঢুকিয়ে দাও। কসটাকে যদি ভেতরে আমি ঢুকিয়ে দিই, তাহলে টি থেকে গেল কস আর দিয়ে দেখো, কস আর কেটে যাচ্ছে, কেটে যেয়ে কত থাকছে? শুধু পড়ে থাকছে সাইন I1 মাইনাস কস I1 ইন্টু সাইন আর বাই কস আর। তুমি চাইলে এটাকে ট্যান আর লিখতে পারো, ঠিক আছে? এবার অনেকে আর গুলো থাকলে অনেকের দুঃখ হয়, আর এর তো কোনো নির্দিষ্ট মান নেই, I1 I2 গুলো তো সমান হয় এটুকু জানি। তো তুমি এক কাজ করো, আরটাকে এখান থেকে হাটিয়ে দিতে পারো। এখান থেকে তুমি সাইন আর লিখতে পারো। সাইন আর কে কত লিখবে এখান থেকে? সাইন আর কে লেখা যাবে সাইন I1 বাই মিউ, সাইন I1 বাই মিউ। আবার তোমার সাইন আরও আছে, আবার কস আরও আছে। ওহ ক্যাচাল, বুঝতে পেরেছো?
তাহলে cos r এর কি ফর্মুলা মনে পড়ছে? একটা সূত্র ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার আর, কোথায় ছিল? ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে কস থিটাকে কি লেখা যায়? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো থিটার পরিবর্তে আর দিয়ে আছে, লেখো তুমি আর কি করবে এখানে। তো কস আর কে কি লিখবে? ও ভাই 1 মাইনাস সাইন স্কোয়ার আর, সাইন স্কোয়ার আর করলে কত হবে? সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার। এটাকে আবার ভাঙবে, আমি ভাই করে দেবো না আর এখানে। এই যে সাইন আর এর জায়গায় এই মানটাকে এনে বসাবে, এই কস আর এর জায়গায় এই মানটাকে এনে বসাবে, এটাকে আবার লসাগু করে নিতে হবে, করে নিয়ে মিউ মিউ আবার কেটে যাবে, একটা কেটে গিয়ে একটা মোটামুটি আচ্ছা খাসা অখাদ্য জিনিস আসবে, সেটি হবে তোমার উত্তর। আমি করে দেওয়ার লোক নই। ফাইনালি যখন তুমি সলভ করবে, ভ্যালুগুলো বসাবে, বসিয়ে দেখবে এরকম ধরনের একটা সমীকরণ আসবে, যেটা তোমাদের বইয়েতেও রয়েছে। এটা করলে এখান থেকে করলেই চলে আসবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো এটা থেকে আমাদের কনক্লুশনটা ইম্পর্টেন্ট। কনক্লুশন কি? যে তাহলে পার্শ্বীয় সরণ যে হলো, এভাবে যে সরে গেল, শিফট যে হয়ে গেল, সেটা কোন কোন জিনিসগুলোর উপরে বা কোন কোন ধর্মগুলোর উপরে নির্ভর করে। তো দেখো বেসিক্যালি আমি তিনটে জিনিস দেখতে পাচ্ছি। এক তো বেদ কতটা, তার উপরে নির্ভর করে। তুমি একটা পাতলা এরকম কাচের স্ল্যাব নিয়েছো, একটা মোটা স্ল্যাব নিয়েছো, পার্শ্বীয় সরণ আলাদা হবে। দ্বিতীয়ত তোমার আপতন কোণ, ইয়েস আপতন কোণের উপরে নির্ভরশীল, কত কোণে ফেলছো তার উপরে নির্ভর করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলা সেটা হচ্ছে মিউ। মিউ মানে প্রতিসারাঙ্ক। যে তুমি স্ল্যাবটা নিয়েছো, কাঁচের নাও বা অন্য কোনো মাধ্যমের, বা কাঁচেরও কম বেশি প্রতিসারাঙ্ক যদি নাও, তার উপরেও কিন্তু কি হয়ে যাবে, ছোট শিফট কম হয়ে যাবে বা শিফট বেশি হয়ে যাবে। তো মেন বা মূলত এই তিনটে জিনিসের উপরে নির্ভর করে। কি কি হলো তাহলে? ওর বেদটা, ওর বেদের উপরে নির্ভর করে, আপতন কোণের উপরে নির্ভর করে, আর কার উপরে করে বলো? মিউ মানে প্রতিসরাঙ্কের উপরে নির্ভর করে। এবার যখনই মিউ এর উপরে নির্ভর করে না, তখন একটা ক্যাচাল বা একটা কথা আমার মাথায় আসবে, স্যার মিউ এর উপরে নির্ভর করে, তার মানে স্যার মিউ তো আবার আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। সে তো কচি দাদু বলে গেছে যে মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, তাই তো স্যার? মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, কচি দাদু বলে গেছে। তো মিউটা আবার ল্যামডার সাথে কি হবে? ল্যামডা যার বড় তার মিউটা তো কম হবে। হবে হবে হবে। তার মানে তুমি ভেবে দেখো, সাদা আলো যদি ফেলো তুমি একটা গ্লাস স্ল্যাবে, যখন ও বেরোবে, সব মানে সবকটার যে আমাদের 7টা বেনিয়া সহকলা আছে, সবার জন্য কি একই পরিমাণ পার্শ্বীয় সরণ হবে, কি আলাদা আলাদা হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। কারণ মিউ এর মধ্যে কে লুকিয়ে আছে? তরঙ্গ দৈর্ঘ্য লুকিয়ে আছে। মিউ বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম, বা ঘুরিয়ে বলো, যার তরঙ্গ দৈর্ঘ্য কম, মানে তোমার বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মিউটা কি হবে? বেশি, তাহলে ও বাঁকবে বেশি, তাহলে ওর তোমার পার্শ্বীয় সরণটাও কি হবে? আলাদা হবে। আর লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে মিউ কম, আর মিউ কম মানে ডি এর ভ্যালুটাও কি হয়ে যাবে? পার্শ্বীয় সরণটাও কি হয়ে যাবে বলো? ওই সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে। তো ওই কারণে তুমি দেখবে যখন বেরোবে ওরা, বা ঢোকার পর থেকে রংগুলো, 7টা রংগুলোর 7 রকম তোমার পার্শ্বীয় সরণ হবে। এটাই ফ্যাক্ট মেরে দোস্ত। 7টা রং আলাদা আলাদা পার্শ্বীয় সরণ হবে। দেখো ব্যাপারটা এক্স্যাক্টলি, আমি একটা ছবি নিয়ে নিয়েছি নেট থেকে, গুগল থেকে, এক্স্যাক্টলি এরকম ঘটনাটা ঘটে। তাহলে সাদা পড়লো, যখনই পড়লো তখনই বুঝতে পারলে যে কি হচ্ছিল, যে আমাদের পার্শ্বীয় সরণ প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল, মানে ডাইরেক্ট না, মিউ এর উপরে নির্ভরশীল। আর মিউ এর সাথে কার সম্পর্কিত? তরঙ্গ দৈর্ঘ্য। প্রত্যেকের পার্শ্বীয় সরণগুলো কি হবে? আলাদা আলাদা হয়ে যাবে। ওই জন্য হোয়াইট লাইট বেনিয়া সহকলাতে ভেঙে যাবে। এবার কি তুমি বুঝতে পেরেছো প্রিজমে সাদা লাইট পড়লে কেন ভেঙে যায়? এটাই কারণ বেসিক্যালি। প্রিজম তো এক প্রকারের, তো হ্যাঁ মানছি সমান্তরাল নয়, ত্রিভুজ ওটা, বাট ঘটনাটা তো একই ঘটবে। প্রিজমের তো সেই কাঁচেরই তল থাকে, তো সেখানে যখন পড়বে আলোক রশ্মি, যখন তোমার যাবে, যখন তার যে পার্শ্বীয় সরণের ঘটনাগুলো যখন ঘটবে, তখন প্রত্যেকটা রশ্মি কি হয়ে যাবে? আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলাদা আলাদা প্রতিসরাঙ্ক, স্বাভাবিক কচি সূত্র। তো ওই জন্য প্রত্যেকের সরণগুলো আলাদা আলাদা হয়ে যাবে। লাইট পাথগুলো 7টা কালার কি হবে? সেপারেট হয়ে যাবে, বিভিন্ন কোণে কোণে ছড়িয়ে যাবে। এটা হচ্ছে মেন কারণ। পার্শ্ব সরণের একটা স্পেশাল কেস, মানে বিশেষ ক্ষেত্র, সেটা কখনো কখনো কোশ্চেনে আসে, তো ওই জন্য আলোচনা করে দিচ্ছি। এত বড় অখাদ্য ফর্ম তো দেখে হয়তো যাদের মনের বুকের বাঁদিকে কচি করে একটু দুঃখ পেয়ে গেলে, তাদের জন্য একটা ছোটখাটো জিনিস বানিয়ে দিচ্ছি। স্পেশাল কেসটা আর কিছুই নয়। অনেক সময় বলে দেয় যে এই আপতন কোণ যেটা দেখলে, সেটা মানে লম্বভাবে ঠিক নয়, বাট খুব কাছাকাছি, মানে লম্বের খুব কাছাকাছি, মানে খুব ছোট কোণে যদি মানে পড়ে, মানে এটা বোঝাতে চাইছি i1টা যদি খুব ছোট হয়, টেন্স টু 0, তার 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম কোণে যদি আপত হয়, সেই ক্ষেত্রে মানে তোমার এই যে আমাদের পার্শ্বীয় সরণের সূত্রগুলো কিভাবে পরিবর্তিত হয়ে যাবে। i1 যদি ধরো খুব ছোট, বা শূন্য লিখবো না, খুব ক্ষুদ্র লিখে দিচ্ছি, i1টা কি হবে? খুব ছোট। আর কোনো কোণ যদি খুব ছোট হয়, তোমরা অনেকবার পড়েছো, থিটা যদি স্মল হয়,
সাইন থিটাকে আমরা থিটা লিখতে পারি, কস থিটাকে লিখতে পারি 1, আর ট্যান মানে যেহেতু সাইন বাই কস ওটাও হয়ে যাবে থিটা বাই 1 মানে থিটা। তো এখানে তুমি পরিবর্তন করো। সবার প্রথমে দেখো স্নেলের যে সূত্রটা ছিল, এই যে সাইন দেখতে পাচ্ছ, সাইন i1, স্ল্যাবের কথাই বলো না, আচ্ছা জুম করে দিচ্ছি, এই যে এই সূত্রটা চিনতে পারছো, সাইন i1 বাই সাইন r ইকুয়ালস টু মিউ বাই 1। এই সূত্রটা সবার প্রথমে চেঞ্জ করে দেবো, দিয়ে এটাতে যে লিখেছি সাইনটাকে কি হয়ে যাবে, সাইনটাকে আমরা সাইন থিটাকে কি লিখবো, থিটা লিখবো, তো তাহলে সাইন আর কে কি লিখবো, শুধু আর লিখবো, তাহলে এখানে আর লিখে দেবো, সাইন i1 কে কি লিখে দেবো, শুধু i1 বাই মিউ। আশা করি বুঝতে কোনো অসুবিধে হয়নি। এটা আর হচ্ছে ফাইনাল রেজাল্ট এবার পরিবর্তন করব। ডি সমান পার্শ্বীয় সরণের সূত্র কি ছিল বলো, টি বাই কস আর। এবার একটু আগে দেখলাম কস যদি স্মল হয় তো কস আর এর ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে টি মানে ব্যাধ যেটা বাই 1। এবার সাইন i1 মাইনাস আর, তো সাইন i1 মাইনাস আর কে কি লিখবো, সাইন থিটাকে কি লিখে যায়, শুধু থিটা, তো সাইন i1 মাইনাস আর কে কি লিখবো, শুধু i1 মাইনাস আর, তাহলে এখানে লিখে দেবো শুধু i1 মাইনাস আর। দেখো ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছো আশা করি। এবার আর এর জায়গায় আবার কত লিখবো, i1 বাই মিউ, তাহলে ডি হয়ে যাবে তোমার টি বাই 1 ইন্টু i1 মাইনাস আর, আর এর জায়গায় কত লিখবো, i1 বাই মিউ, তাহলে এটা তোমার হয়ে যাবে টি ইন্টু i1 1 মাইনাস 1 বাই মিউ। দেখে নাও তো ভালো করে, বুঝতে পারলে কিনা। সিম্পল জিনিস, ওটা থেকেই আসলো, একটা অ্যাপ্রক্সিমেশন লাগিয়েছি যে যদি থিটাগুলো খুব ছোট হয়, আগেও তোমরা পড়েছো ক্লাস 11এই ছিল, সাইন থিটাকে থিটা লেখা যায়, কস থিটাকে 1 লেখা যায়, ট্যানকে থিটা লেখা যায়, তো সেই জিনিসটাই অরিজিনাল জিনিসটাতে বসিয়ে দিলাম, দিয়ে ফাইনাল রেজাল্ট একটা এরকম টাইপের দেখতে আসলো।